সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনা জামায়াত আমিনের দাবি এক, আতঙ্কিত তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ ছাড়া নিরাপদ নয় তারেকের সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, যত দোষ আওয়ামী লীগের, বিদেশি সাহায্য কি চাইছে জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সংবিধান জটে সংবিধান সংস্কার, রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াত শিবিরের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ১৭ বছরের ক্ষুধা এক উৎসবে মেটাতে চায় বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, 30% না দিলেই নির্বাচিত প্রতিনিধিদের কারাগারে দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সংবাদ শিরোনাম দেখে অনেকেই আতঙ্কিত হতে পারেন। শেখ হাসিনা এবং জামায়াতের দাবি এক হয় কি করে? তবে কি বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে জামায়াতের মতো একটি রাজনৈতিক দলের সঙ্গে তারা সমঝোতা করেছে? যে সরকার জনগণের ভোটে জিতে এসেছে, সেই সরকারের পতন কি শুধু সময়ের অপেক্ষা? সরকার কতদিন থাকবে সেটা আলোচনা করার উদ্দেশ্য নিয়ে এই প্রতিবেদন নয়। প্রতিপাদ্য বিষয়, জামায়াতের কোন দাবির সঙ্গে হাসিনার দাবি মিলে যাচ্ছে। আগে হাসিনাকে নিয়ে দুচার কথা। বাংলাদেশে ভোট হয়েছে ১২ ফেব্রুয়ারি। সেদিন আওয়ামী লীগ সুপ্রিমো তার ফেসবুক পেজে এই নির্বাচন নিয়ে তীব্র বিষোদ্গার করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী লেখেন, অবৈধ এবং অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনূসের আজকের নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের চেতনাকে বুড়ো আঙুল দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামী লীগবিহীন, ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন। ভোটে হিংসা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা লেখেন, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই ভোট কেন্দ্র দখল, গোলাগুলি, ভোট কেনাবেচা করতে টাকার ছড়াছড়ি, ব্যালট পেপারে সিল প্রদান এবং ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর গ্রহণের মধ্যে দিয়েই এই প্রহসনের সূচনা হয়। আওয়ামী লীগ সুপ্রিমো আরও লেখেন, আওয়ামী লীগবিহীন এই ভোট জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করেছেন। এ প্রসঙ্গে তিনি ভোটদানের পরিসংখ্যানও তুলে ধরেছেন। হাসিনা নিজের পোস্টে লিখেছেন, নির্বাচন কমিশনের বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ৩.৫ ঘণ্টায় ভোট গ্রহণের হার ছিল মাত্র ১৪.৯৬%। হাসিনা মনে করেন, ভোট গ্রহণের উৎকৃষ্ট সময়ে জনগণের এই কম অংশগ্রহণ প্রমাণ করে যে তারা ভোট প্রত্যাখ্যান করেছেন। হাসিনার অভিযোগ, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের জোর করে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। এজন্য তাদের ভয় দেখানো হয়েছে। গত কয়েকদিন তাদের ওপরে হামলাও হয়েছে। হাসিনার কথায়, সকল ভয়ভীতি উপেক্ষা করে তারা এই প্রতারণামূলক নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছেন। ফলে দেশের অধিকাংশ ভোটকেন্দ্রই ছিল কার্যত ভোটার শূন্য। বাংলাদেশের ভোটের ফলাফল, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। জামাত একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপাতদৃষ্টিতে বিষয়টা খুব সহজ মনে হলেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু বিষয়টা সাদা আর কালো নয়। কেন সহজ নয়, তার জন্য আমাদের টাইম মেশিনে চেপে একটু পিছনের দিকে যেতে হবে। নির্বাচনের মুখে মুখে আমেরিকার এক প্রতিনিধি দল জামায়াতের সঙ্গে বৈঠক করেছিল। গত ১ ডিসেম্বর বাংলাদেশের মহিলা সাংবাদিকদের সঙ্গে রুদ্ধদ্বার উজবপুরং ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনৈতিক। তিনি ভবিষ্যদ্বাণী করেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী আগের চেয়ে ভালো করবে। ওই কূটনৈতিক বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। তবে নিরাপত্তার কারণে ওই কূটনৈতিকের নাম প্রকাশ করা হয়নি। তবে বৈঠকের একটি অডিও ফাঁস হয়ে যায়। ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনৈতিক আগামী মাসের জাতীয় নির্বাচনে জামায়াতের সম্ভাব্য শক্তিশালী ফলাফলের প্রেক্ষাপটে দলটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি বাংলাদেশি সাংবাদিকদের অনুরোধ করেন, জামায়াত নেতৃবৃন্দ ও তাদের শক্তিশালী ছাত্র সংগঠনকে, ছাত্র শিবিরকে মূলধারার গণমাধ্যমে আলোচনায় অন্তর্ভুক্ত করতে। আমেরিকা নিশ্চিত ছিল জামায়াত ক্ষমতা অর্জন করতে চলেছে। বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পিছনে আওয়ামী লীগের একটা ভূমিকা রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের ভোটাররা কোনো অবস্থাতেই যে জামায়াতকে ভোট দেবে না, সে ব্যাপারে নিশ্চিত ছিল রাজনৈতিক মহল। হাসিনার সমর্থকদের একটা বড় অংশের ভোট পড়েছে বিএনপির ভোট বাক্সে। জামাত বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল। দেশটির ৫৫ বছরের ইতিহাসে একাধিকবার জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও এই দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল।
তবে ২০২৪ সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে আবার সক্রিয় হয়েছে জামাত। ইসলামী শরিয়া আইন মেনে সরকার পরিচালনার পক্ষপাতী তারা। ইতিহাস সাক্ষী এক মীর জাফরের। যদিও মীর জাফরেরা মরে না, তারা বিভিন্ন অবতারে ফিরে ফিরে আসে। এ দেশেও যেমন এসেছে, আগামী দিনে আসবে। বাংলাদেশে তারা এসেছে, আগামী দিনেও আসবে। প্রতিবেদনের শিরোনামে যে দলটির কথা বলা হয়েছে তারাও এক ধরনের মীর জাফর, তবে তারা আরও বেশি বর্ণিল। এটা বলার কারণ, জামায়াত ঘন ঘন তাদের রূপ বদল করে। বাংলাদেশের নির্বাচনী প্রচারে জামায়াত কত ভালো ভালো কথা শুনিয়েছিল। উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করা। দলটি ক্ষমতা দখল করতে পারেনি, সেটা বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে না গিয়েই তারা যে সব কীর্তি করে বেড়াচ্ছে তা দেখে রাজনৈতিক বিশ্লেষকেরা রীতিমতো উদ্বেগে। নতুন করে তাদের উদ্বেগ বাড়িয়েছে চীনের সঙ্গে তাদের সখ্য। দুটি ঘটনার উল্লেখ করতে হয়। গত মার্চ মাসে বেজিং সফরে গিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। সফরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে ঘটেছে ক্ষমতার পালাবদল। এবার সেই প্রকল্প রূপায়ণে সক্রিয় হল চীন। এক্ষেত্রে তারা সঙ্গী করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াতকে। মঙ্গলবার জামায়াতের আমির তথা বাংলাদেশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল নেতা শফিকুর রহমান তার নির্বাচনী কেন্দ্র ঢাকা ১৫তে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে একটি কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি বলেন, আমরা এই প্রকল্প শুধু সমর্থনই করব না, এই প্রকল্প বাস্তবায়নের যদি আমাদের কোনো কিছু করার থাকে সেটাও করব, কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। তিস্তাকে বাংলাদেশের উত্তরাঞ্চলের কান্না বলে চিহ্নিত করে জামায়াতের আমির বলেন, আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটি কেন বাস্তবায়ন হয়নি তা সবাই বোঝে, শিশুও বোঝে। আমরা ওই লিগ্যাসি আর বহন করতে চাই না। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর জামায়াতসহ বিরোধীদের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া হয়েছে, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সেটা যে কথার কথা নয়, সেটা বাংলাদেশে জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় দিনে তো ১ জুলাই যোদ্ধাকে সংসদ থেকে মার্শাল ডেকে বের করে দেওয়া হয়েছে। তবে এটা শুরু হয়েছিল কিন্তু শপথ গ্রহণের দিন থেকে। শপথ গ্রহণের আগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইঙ্গিত দেন যে তারা সংসদ পরিষদে শপথ নেবেন না। তিনি বলেছিলেন, গণভোটের রায় অনুযায়ী সংসদ পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংসদ পরিষদের সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করা দেন, তার বিধান করতে হবে। সংসদ পরিষদের ফর্ম থাকলেও আমরা কেউ সংসদ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি। যেহেতু সংসদ পরিষদের শপথের বিধান নেই, আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনেও চলব। সালাউদ্দিন আহমেদের ওই বক্তব্য থেকে স্পষ্ট যে জামায়াত যদি মনে করে তারা সরকারকে চাপে রাখবে, তাহলে তারা স্বপ্নের স্বর্গে বাস করছেন। রবিবার সালাউদ্দিন আহমেদকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। দিনটি ছিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন, সংসদ পরিষদের অধিবেশন তো আহ্বান করেন নাই। আমরা জাতীয় সংসদের অধিবেশনে এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। এবারের ঈদযাত্রায় সাধারণ যাত্রীদের পকেট থেকে প্রায় ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রী কল্যাণ সমিতির দাবি, পরিবহন মালিকদের নৈরাজ্য এবং সরকারের নজরদারির অভাবে গত ২০ বছরের রেকর্ড ভেঙেছে এবারের ভাড়া সন্ত্রাস। এদিকে ঈদযাত্রা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই বলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বুধবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, এবারের ঈদে ৮৭% বাস মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী ঢাকা পাবনা নাটোর ৫৫০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১২০০ টাকা, ঢাকার রংপুর ৫০০ টাকার ভাড়া ঠেকেছে ১৫০০ টাকায়, ঢাকার রামগঞ্জ ৩৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। এমনকি পণ্যবাহী ট্রাক পিকআপেও যাত্রীপ্রতি ৫০০ টাকা ভাড়া
ভাড়া আদায়ের চিত্র দেখা গেছে। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে দূরপাল্লার 40 লাখ ট্রিপে যাত্রী প্রতি গড়ে ৩৫০ টাকা অতিরিক্ত হিসেবে ১২১ কোটি ৮০ লাখ টাকা এবং অন্যান্য পথে আরও ২৬ কোটি ১০ লাখ টাকা, সব মিলিয়ে মোট ১৪৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত হাতিয়ে নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম স্পষ্টভাবে দাবি করেছেন, ঈদযাত্রায় কোনো ভোগান্তি নেই এবং কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। পরিবহন মালিকরা তো নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছেন। এই বক্তব্যের সঙ্গে মাঠ পর্যায়ের চিত্রের কোনো মিল না পাওয়ায় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এরই মধ্যে চন্দ্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট এবং সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে মৃত্যু ও নিখোঁজের ঘটনা ব্যবস্থাপনাগত দুর্বলতাকে স্পষ্ট করেছে। ঈদযাত্রার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে অসংখ্য মানুষ আহত হয়েছেন। মন্ত্রী যেখানে দাবি করছেন পরিবহন মালিকরা নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছেন, সেখানে সাধারণ মানুষকে দ্বিগুণ তিনগুণ দামে টিকিট কাটতে দেখা গেছে। বিশ্লেষকদের মতে ঈদযাত্রার এই সীমাহীন দুর্ভোগ এবং সরকারের অস্বীকার করার প্রবণতা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। তবে এই সুযোগে বিএনপি তাদের ১৭ বছরের ক্ষুধা মিটিয়ে নিচ্ছে। তারা সরকারের সামান্য সফলতাকে ফুলিয়ে ফাঁপিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, যাতে ক্ষমতার মসনদে বসে নিজেদের পেট ভরাতে পারে। বিএনপি নেতারা এই দুর্ভোগে হাততালি দিয়ে নাচছে, যেন জনগণের কান্না তাদের জন্য ঈদের আনন্দ। কিন্তু জনগণ জানে এরা আসলে পচে যাওয়া লুটেরা সন্ত্রাসী দল। তাদের এই নোংরা খেলা আরও পচিয়ে দিয়েছে বিএনপিকে। জনগণের চোখে তারা এখন শুধুই একটা ঘৃণ্য ক্ষমতালোভী আবর্জনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্থানীয় পর্যায়ে ৩০% কমিশন দাবি করার অভিযোগ উঠেছে, যা না মানলে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা, চাঁদাবাজি এবং কারাগারে পাঠানোর ঘটনা ঘটছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভিজিএফ চালের বরাদ্দ নিয়ে এমপির জন্য নির্ধারিত 30% না দেওয়ায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ফাঁস হওয়া একটি কল রেকর্ডে এই চাঁদাবাজির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে, যা জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। লালমনিরহাটের কালীগঞ্জে চাঁদা না দেওয়ার শাস্তি। কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নামে ভিজিএফ চালে ৩০% দাবি করা হয়। চেয়ারম্যান এই দাবি প্রত্যাখ্যান করায় গ্রেফতারের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জোগা সবুজকে বলতে শোনা যায়, এমপি সাহেবের 30% আপনি বুঝিয়ে দিয়েছেন, আমরা কিন্তু বিনা ভোটে হইনি, আমাদের বরাদ্দ নিয়ে আপনি কিভাবে মিটিং করেন, ৩,০০০ টোকেন বুঝিয়ে দেবেন। একইভাবে বিএনপি নেতা বিধানচন্দ্র রায়ও ৩০% দাবি করতে শোনা গেছে। এই রেকর্ড ফাঁসের পরপরই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক দাবি করেছেন, চেয়ারম্যান পলাতক ছিলেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। তবে ইউপি সচিব মিনহাজ আলী ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক রাজীব আহসান নিশ্চিত করেছেন যে চেয়ারম্যান কখনও পলাতক ছিলেন না এবং নিয়মিত অফিস করেছেন। এ ঘটনা পুরনো তারেক রহমানের মিস্টার 10% ও খাম্বা কেলেঙ্কারি স্মৃতি ফিরিয়ে এনেছে। দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গু সংগঠনের নেতাকর্মীরা নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর চাঁদা দাবি, হামলা ও কার্যালয় দখলের ঘটনা ঘটাচ্ছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বুলবুলকে কার্যালয় থেকে জোরপূর্বক বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। হামলাকারীরা সিসিটিভি ডিভাইস লুট করে নিয়ে যায়। চেয়ারম্যান কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হলেও অন্যায়ভাবে হেনস্থা করা হয়েছে।